ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমি পর্যায় সারণীর পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমি প্রায়ই দেখেছি ছাত্রছাত্রীদের পিরিয়ডিক টেবিলটা মনে রাখার বা মাধ্যমিকে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনে যখন খাতাপত্র দেখি তখন দেখি প্রায়ই অনেকেই গুলিয়ে ফেলে যে আমরা মৌলগুলোকে কীভাবে মনে রাখবো বা কোন কোন জিনিস প্রত্যেকটা শ্রেণী ধরে কীভাবে মনে রাখবো তা নিয়ে আজকে আমার সিরিজ। আগের দিন আমি পার্ট 1-এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা করব পার্ট 2 নিয়ে। তো দেখো, আজকে আমি কিছু এলিমেন্টের নাম গ্রুপ ওয়াইজ দিয়েছি। যেমন গ্রুপ 1 এলিমেন্টে কারা আছে? ক্ষার ধাতু। কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরকম করে ফ্রান্সিয়াম এভাবে আছে। তো এইখান থেকে এটা মনে রাখার একটা ছকও আছে। কি? लीना को रूबी से फ्रेंडशिप মনে রাখবে। लीना को লিখে নাও, लीना को रूबी से फ्रेंडशिप। लीना को रूबी से फ्रेंडशिप। আমি দেখো পুরো গ্রুপটা লিখেছি, এখান থেকে আবার এই ধরনের কোশ্চেন আসতে পারে। গ্রুপ 1-এর অবস্থিত একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তো আমি এমনভাবে লিখেছি, দেখো এখানে একটা লাল কালি দিয়ে চিহ্ন করে দিয়েছি যে লাস্টের মৌলটা হচ্ছে তেজস্ক্রিয়। তো তুমি যখন পড়বে প্রত্যেকটা জিনিস তখন কিন্তু এখান থেকে তোমার পুরো মনে চলে আসবে যে লাস্টে ফ্রান্সিয়াম যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিক আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমরা তো পুরো পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে পারবো না, কিছু কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো করলে আমরা খুব সহজেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারবো। গ্রুপ 2-এ যেমন আছে ক্ষারীয় মৃত্তিকা। ঠিক আছে, এখানে মৌলগুলো দেখো খুব বিদঘুরে থাকবে। বিই, এমজি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসআর, বিএ, হ্যাঁ, রেডিয়াম। তো এই মৌলগুলোকে মনে রাখারও একটা নিয়ম আছে। সেটা কি? बहन ने मांगा কলকাতা का শাড়ি बढ़िया रहा। লিখে দিচ্ছি, बहन ने মানে সিস্টার, बहन ने मांगा कोलकाता का साड़ी बढ़िया रहा। ঠিক আছে, बहन ने মানে বিই, मांगा एमजी, कलकत्ता মানে আগে তো ক্যালকাটা লিখা হতো, তো কলকাতা, का साड़ी एसआर, बढ़िया বিএ, রাহাতে আরে। যেখানে দেখো গোল করে দিয়েছি আমি বক্সের মতো। আর এটা হচ্ছে আমার তেজস্ক্রিয় মৌল, আর এর নাম হচ্ছে রেডিয়াম। আর এটা হচ্ছে রেডিয়াম, এটা একটা তেজস্ক্রিয় মৌল। তারপরে চলে আসি গ্রুপ 17, যেগুলো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। আমি বারবার বলছি পরীক্ষার কোশ্চেনের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের সামনেই পরীক্ষা, সেই কথা মাথায় রেখে। গ্রুপ 17-এর মৌল কি আছে? হ্যালোজেন। হ্যালোজেন মৌল মানে কি? যারা সামুদ্রিক লবণ উৎপাদক। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি। ঠিক আছে, এটা সবার সাধারণত মনে থাকে, এখানে কোনো ছড়াটা মুখস্থ করতে হবে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি, এটা একটু মনে রাখো। আচ্ছা, এবার আসি গ্রুপ 18। গ্রুপ 18-এ কারা আছে? নোবেল গ্যাস। ঠিক আছে, এখানে একটা ছড়ার মতো আছে, হিনা और करीना। হিনা और करीना ACRN। এখানে আরএনটা হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে যে গ্রুপ 18 নোবেল গ্যাসের মধ্যে কোনটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাহলে লিখতে হবে আরএন। ঠিক আছে, এটা হচ্ছে হিনা और करीना। হিনা, হিনা और करीना, হিনা और करीना से आरएन। ঠিক আছে, এই কথা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসি সন্ধিগত মৌল। প্রায় দেয় কয়েকটি সন্ধিগত মৌলের নাম লেখো। 3 থেকে 11 পর্যন্ত যারা আছে গ্রুপে তারা হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এদের যোজ্যতা কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, এদের যোজ্যতা পরিবর্তনশীল। দেখো আমি লিখেও দিয়েছি ব্র্যাকেটে, এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। ঠিক আছে, এখান থেকে পড়লে তোমাকে পুরো বই
মানে পরীক্ষার সময় জাস্ট এই ভিডিওটা দেখে নিলেই তোমার কিন্তু অনেক কোশ্চেনের উত্তর তুমি পরীক্ষার হলে খুব সহজেই করতে পারবা। পরিবর্তনশীল যোজিতাকার 3 থেকে 11-এর মধ্যে যারা থাকে কয়েকটা নাম মনে রাখবে, যেমন এসসি আছে, ভি আছে, ক্রোমিয়াম আছে, এমএন আছে, ফেরাস আছে, কোবাল্ট আছে, নিকেল আছে, এজি আছে, 3 থেকে 11-এর মধ্যে যারা যারা থাকে, এলএ আছে, ঠিক আছে। তাদের মধ্যে আমি কিন্তু লাল কালি লিখে দিচ্ছি, দেখো জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়, মনে রাখবে। অনেক পিরিয়ডিক টেবিলে দেয় 3 থেকে 11, মানে আমাদের বইয়ে আছে, কিন্তু জিঙ্ক দেখবে অ্যাকচুয়ালি যেগুলো পিরিয়ডিক টেবিল পাওয়া যায় সেখানে 12-তে আছে, ঠিক আছে, 12 নম্বর শ্রেণীতে আছে, 11 পর্যন্ত নেই। জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নেই, বিভিন্ন টেক্সট বুকে কিন্তু একটু মানে টাইপিংয়ে মিস্টেক আছে। তারপরে আসি গ্রুপ 11। পরিবর্তনশীল যোজ্যতা হলো গ্রুপ 11-এর মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, মানে এগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়, পয়সা টয়সা তৈরি হয়, যেমন হচ্ছে কপার, এইচজি, এইউ, আরজি, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তারপরে দেখো গ্রুপ 16। গ্রুপ 16 আছে চ্যালকোজেন, ঠিক আছে, চ্যালকোজেন গ্রুপ 16-এ কে কে আছে? ও এস, এসি, টিই, পিও। এরা কি করে? আকরিক গঠন করে। এদেরও একটা ছড়া আছে, ছড়া হচ্ছে ওল্ড সাইড সে টেপো, ওল্ড সাইড সে টেপো, ওল্ড সাইড সে টেপো। ওল্ডের ও, সাইডের এস, সেতে সে, টেপো টিই পিও, ওল্ড সাইড সে টেপো। তোমরা যদি মনে করো লিখবে তো ভিডিওটা পজ করে লিখে নাও, আমি পরবর্তী টপিকে আসছি। এরপরে দেখো আরও কিছু মৌল আছে, যেমন ধাতুকল্প। ধাতুকল্প কথা বলবো, ধাতু আর অধাতুর মিশ্রণে যারা গঠিত হয়েছে, যেমন বিএসআইজিএস, টিই, পিও। দিতে পারে কয়েকটি ধাতুকল্পের নাম লেখো, ঠিক আছে। ন্যাক্টোজেন গ্রুপের মৌলগুলো, গ্রুপ 15টা হচ্ছে ন্যাক্টোজেন মৌল, ঠিক আছে। তার মধ্যে কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, এস, এসবি, বিআই। তার মধ্যে দেখো নাইট্রোজেনটা হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউরেনিয়ামতর মৌল, যেমন নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এম, সিএম, বিকে। কয়েকটা মৌলের নাম দিতে পারে। বিরল মৃত্তিকা। বিরল মৃত্তিকা কোনগুলো? যেগুলো পৃথিবীতে খনিজ হিসাবে এদের সাধারণত পাওয়া যায় না, ঠিক আছে, এদের বলা হয় বিরল মৃত্তিকা। এসসি, ওয়াই। তারপর 57 ল্যান্থানিয়াম থেকে 71 এলইউ অবধি প্রত্যেকটা মৌলকে পিরিয়ডিক টেবিলটা ঘেটে একটু দেখবে, এদের বলা হয় বিরল মৃত্তিকা মৌল। এরপর হচ্ছে ল্যান্থানাইটস, ঠিক আছে। 57 এলএ থেকে 91 পিএ, ঠিক আছে, 91 পিএ পর্যন্ত যে সমস্ত মৌল তারা পড়ে যাচ্ছে আমার ল্যান্থানাইটসের মধ্যে। এদের একটা বিশেষ ব্যবহার আছে, এগুলো নাইট ভিশন গগলস, তারপরে অ্যালয় মেকিং, এইসব কাজে ব্যবহার করা হয়। নাইট ভিশন গগলস সাধারণত বিএসএফরা ইউজ করে থাকে। অ্যাক্টিনাইটস মানে 89 এসি থেকে 103 এলআর, এরা প্রত্যেকে হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে তেজস্ক্রিয়, ঠিক আছে। এই জন্য এদের অ্যাক্টিনাইটস মৌল বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। 89 এসি থেকে 103 এলআর। তারপরে বর ধাতু তো প্রায়ই আসে কোশ্চেন, কয়েকটি বর ধাতুর নাম বলো, ঠিক আছে, যেমন এইউ, সোনা আমরা জানি, সিলভার, এগুলো কি? এগুলো বর ধাতু, ঠিক আছে। তারপরে প্ল্যাটিনাম, পিটি, পিএ, আরএইচ, আইআর, এগুলো প্রত্যেকে হচ্ছে আমার বর ধাতু, মানে এরা কোনো রিয়াকশানে অংশগ্রহণ করে না, এরা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। এই জন্য এদেরকে নোবেল মেটাল বলা হয়। ওই জন্য দেখবো অলঙ্কার হিসাবে আমরা কিন্তু সোনার রূপা এগুলোই ইউজ করি, ঠিক আছে। তামা বা লোহা কেউ ইউজ সাধারণত করে না, বলতে কি করেই না সাধারণত আবার কি। তো এই হলো পর্যায় সারণী পার্ট 2 সম্পর্কে। এরপরে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলোতে তোমরা আরও কিছু বিশেষ তথ্য আমি দিব, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন প্রায় আসে যে মৌলের পর্যায়গত ধর্ম নয় কোন বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। মৌলের পর্যায়গত ধর্ম নয়, এই কোশ্চেনটা লিখে নাও, এটাও প্রায় আসে।
কোনগুলি মৌলের পর্যায়গত ধর্ম নয়? কোন ধর্মগুলি মৌলের পর্যায়গত ধর্ম নয়? ঠিক আছে, যেমন 1 নম্বর লেখো মৌলের বর্ণ, মৌলের বর্ণ। 2 নম্বর হচ্ছে গন্ধ, চৌম্বক ধর্ম, মৌলের গন্ধ। 3 নম্বর হচ্ছে চৌম্বক ধর্ম। 4 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এরকম কিছু আছে। দ্রাব্যতা, দ্রাব্যতা, এই বিশেষ কিছু ধর্ম আছে যেগুলো কিন্তু মৌলের পর্যায়গত ধর্ম নাই। এখান থেকে কয়েকবার কিছু কিছু প্রশ্ন দিয়েছিল মাধ্যমিকে, মৌলিক কয়েকটি পর্যায়গত ধর্ম নয় এরকম কয়েকটি ধর্মের নাম বলো, বা চৌম্বক ধর্ম কি মৌলের পর্যায়গত ধর্ম, বা দ্রাব্যতা কি মৌলের পর্যায়গত ধর্ম। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবারই আসবে সেটা কিন্তু আমি বলতে পারবো না, তবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু একটু পিরিয়ডিক টেবিল থেকে তোমরা দেখে যাবে। আশা করি এর মধ্যে কিছু কোশ্চেন তোমরা পাবে বলে আমি আশা রাখছি। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই। এরপরে আমি আবার নতুন টপিক নিয়ে আসবো, সেটা হয় চলতরিৎ হতে পারে বা টেস্ট পেপারে কিছু কোশ্চেন হতে পারে। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, তাই তোমরা ভিডিওগুলো আস্তে আস্তে পাবে। তোমাদের পরীক্ষা 2 তারিখ, তো শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে। তো এই সিরিজটা এইভাবেই চলবে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি চেষ্টা করব প্রতিদিন আসার, হয়তো একদিন স্কিপ হতে পারে, কিন্তু চেষ্টা করব যতটা তোমাদের কাছে আসা যায়।